আগে বলো না, আমায় মাফ করা যায় না? আমার মেয়ে ভুল করতে পারে না, পরিস্থিতির শিকার রে আমরা। আমি কিছু বলতে চাই। বাসায় আয় মা, তারপর আমি তোর মা সব শুনবো রে। কিন্তু বাবা, এখন সম্ভব না। কোনো ভুল সিদ্ধান্ত নিস না মা। বাবা, আমার বিয়ে হয়ে গেছে। এই একটা কথা কত বড় বিস্ফোরণ ঘটালো তা বুঝতে বাকি নেই আরুর। তবুও আরু চুপ, তার কিছু করেনি। কি বলছিস মা এসব তুই? ঠিক আছিস তুই? বাবা, আমি চৌধুরী ভিলায় আছি। প্রথম থেকে শেষ অবধি সব খুলে বলল বাবাকে। লাউড স্পিকারে থাকায় শিউলি বেগমও শুনল। তার প্যাচ প্যাচ কান্নার আওয়াজ মুঠোফোনকে ভেঙে দিতে যথেষ্ট। বুক চিরে রক্ত টকবক করে বলছে, আমরা এমন কিছু চাইনি, তবুও কেন আমাদের সাথে হয়? তোমরা আসবে বাবা? ও মা আসবে তো? মেয়ে যখন গেছে, বাবা মা কি করে দূরে থাকি? আসবো, কাল সকালে আসবো। কল কেটে দিতে রুমে ঢুকলো শিশিরও কুয়াশা। হাতে কিছু খাবার, হয়তো শুনেছে, নয়তো এত সময় কি করছিল সামনে কিছু খাবার আনতে গিয়ে। শুনলো কিছু করেনি। যদি বিয়েটা মেনে নেওয়া হয় তাহলে এরা পরিবারের পরিজন। সামান্য ঘটনায় থেকে কতগুলো ঘটনা ঘটলো, আমরা কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না। তবে চিন্তা নেই, চৌধুরী বাড়ির বউ এখন আরও, ওর দিকে আঙুল তোলার সাহস কারও থাকবে না। আপনারা আমার মেয়েকে ভুল বুঝবেন না। ভাবি সাহেব, আপনিও। সব শোনার পর ভুল বোঝার প্রশ্ন আসে না, কিন্তু এভাবে বিয়ে হওয়ায় হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে আমাদের। তবে আপনার মেয়ে যদি সহজ করে নেয় তাহলে আমরাও সব দিয়ে আগলিয়ে নিব। ভাবি, আপনারা যদি সহজ করার সুযোগ দেন, অভিযোগ করার জায়গা পাবেন না। সেটা তো দিতে হবে, কেউ এসে তো নিতে পারে না কিছু। তবে আহনাফ বাবা, তুমি যদি... চিন্তা করবেন না, দায়িত্ব অবহেলা করবে না কখনো এ আহনাব চৌধুরী। এসব ভিডিও... হ্যাঁ, আহনাব কাজটা কি করলি ওনাদেরও তো জানা দরকার। আমি সব জায়গা থেকে ডিলিট করিয়ে দিয়েছি। সার্ভার থেকে এসব ভিডিও আর কেউ ছাড়লে তার বিরুদ্ধে মামলা হবে। আর যে এই ভিডিও ছেড়েছে তাকেও খুঁজে বের করা হয়েছে। ঠিক আছে। আমার মেয়ের পড়াশোনা... চিন্তা করতে হবে না আন্টি, আহনাব চৌধুরীর স্ত্রী অশিক্ষিত থাকবে না। আজ থেকে সব দায়িত্ব আমার। স্ত্রী শুনে মেরুদণ্ড দিয়ে হালকা বাতাস বয়ে গেল যেন। টাকা দে। টাকা? কিসের টাকা? কিসের জানিস না? না, জানি না। আর সর, আমার ঘরের সামনে কি? বউয়ের কাছে যাওয়ার এত তাড়া তোর? ইডিয়েট, আমি তোদের বড় ভাই হই, তাই মুখে লাগাম দে। লাগাম দেওয়ার জন্য হলেও টাকা দে। প্রতি মাসে তোদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকে, এরপর হাতে যা পাস তাতে তোদের হয় না? হবে না কেন? 100 বার হয়, 1000 বার হয়। তাহলে রাত বিরাইতে টাকার জন্য আমার রুমের দরজায় পাহারাদার হলি কেন? আজ তুই একা না, দোকলা নিয়ে ঘুমাবি তাই। ছি, মুখের কি ভাষা তোদের! টাকা দিয়ে বিদায় কর তো আমাদের। দিব না। তাহলে রুমে যেতে পারবি না। আমার কি যাব না? রুমের কি অভাব পড়ছে? এ, তোর বউ একা রুমে ভয় পাবে। তো আমার কি? কিছু না। না। সামান্য টাকার জন্য বউকে পর করে দিলি? হ্যাঁ, দিলাম। আচ্ছা ভাইয়া, বেশি না, আমাকে 5000, কুয়াশাকে 5000 দিলে হবে। এটা আমাদের হক। হক? হ্যাঁ। তা হক নেওয়ার জন্য কয়টা দায়িত্ব পালন করলি আজ পর্যন্ত? প্লিজ এসব প্যাচাল কথা বন্ধ করে টাকা দে, না হলে... না হলে কি? সবাইকে জানিয়ে দেব ইয়াং বিজনেসম্যান আহনাব চৌধুরী হাজারো মেয়ের ক্রাশ গিফটটা। কি? কি না জি? এই নে টাকা, আর দূর হ। এক সপ্তাহ আমার সামনে নড়বি না। না পারলেও সমস্যা নাই, টাকা পেয়ে আমরা খুশি, এতে অনেক। বেস্ট অফ লাক। দাঁড়া তবে। কি আর দাঁড়ায়, টাকা পেয়ে দুবনে খুশিতে দিল দৌড়। এক দৌড়ে রুমে ঢুকে দরজা দিল বিকট শব্দ করে। এরা পারেও বটে।
এক নজর বিছানায় বসা আরুকে দেখে চলে গেল ওয়াশরুমে আহনাব। আরও চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ঘুমটা দেওয়াতে বোঝার উপায় নেই কি করছে এভাবে নিচু করে মাথা। ওয়াশরুম থেকে বের হয়ে আরুকে আগের অবস্থায় দেখে আহনাব একটু অবাক হলো। এ কেমন মেয়ে? পাক্কা 15 মিনিট ধরে কি নাকি এর বেশি সময় ধরে এভাবে বসে আছে? এর কি ব্যথা হয় না ঘাড়ে? তুমি চাইলে শুয়ে পড়তে পারো। আমাদের বিয়েটা স্বাভাবিক না, তাই তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া এই মুহূর্তে সম্ভব না। এক রুমে থাকা যায় যদিও বা আমি চাইনি, কিন্তু একবার কবুল যখন বলছি চেষ্টা করব মেনে নেওয়া। আমি একজনকে ভালোবাসি, তবে সে এই দুনিয়ার মায়া বহু আগে ত্যাগ করেছে। তাই কোনো দিন তোমার জন্য একটু মায়া অনুভব করি, তাহলে তোমাকে অবশ্যই স্ত্রীর অধিকার দিব। জোর করে আহনাব চৌধুরীর থেকে কিছু আদায় করা যায় না। এত কথা একাই বলল আহনাব। এদিকে আরুর কোনো হেলদো নেই। কি মনে করে আরও ঘুমটা তুলতে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কি কপাল তোর আহনাব চৌধুরী, বাসর ঘরে বউ বসে বসে ঘুমিয়ে পড়েছে, অথচ তুই এতক্ষণ যাবৎ কত কি চিন্তা করলি। আর বলিহারি এই মেয়ে ঘুম আসছে শুয়ে ঘুমা, তা না করে বসে আছে। আরুকে শুয়ে দিল আহনাব। ফিসফিসি বলল, সরি, অনুমতিবিহীন স্পর্শ করেছি, কিন্তু আমি গতকাল আমার দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করেছি। এই বলে সোফায় শুয়ে পড়ল আহনাব। ঘুমন্ত আহনাবকে দেখে আরুর পুরো শরীরে কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠল। কিছু বলতে যাবে তার আগে দরজা ধাক্কার আওয়াজ কানে আসতেই উঠে গিয়ে দরজা খুলে দিল। ততক্ষণে আহনাবের ঘুম ভেঙে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রে নিয়েছে আরু। পরনে তার হলুদ সিল্কের শাড়ি, যা সকালে মৌ এসে দিয়ে গেছে। ওয়াশরুমের দরজা খুলে আহনাব বের হলো। কিছুক্ষণ আরুর দিকে তাকিয়ে রইল। এ যেন অনেক বছরের তৃষ্ণা ভরা চোখ দেখছে। কতটা ভালোবাসা মিশে রয়েছে। নিজের ওপর চরম বিরক্ত আহনাব। সে এমন ব্যাহেয়া হলো কবে থেকে? দৃষ্টিতে আসক্ত আহনাব আজ নাকি অন্য একটা মেয়ের দিকে হাবলার মতো তাকিয়ে রইল। এটা কি শুধু 3 কবুল বলার পাওয়ার নাকি অন্য কিছু? কবুল শব্দটি যতটা ছোট হোক না কেন, এর মাঝে যতটা শক্তি রয়েছে তা বোধহয় অন্য সব কিছু থেকে আলাদা। তা না হলে অজানা কাউকে কবুল করার পর তার প্রতি মায়া ভালোবাসা রাতারাতি সৃষ্টি হয় কি করে ভেবে পেল না আহনাব। এতক্ষণ আহনাব আরুর দিকে তাকিয়ে রইল, কিন্তু আরু তো কোনো ভাবনায় ডুবে আছে তা আহনাব জানতো চায় না। আজ থেকে ভার্সিটিতে যেতে পারো আরুষি। আহনাবের গম্ভীর কণ্ঠে পিলে চমকে উঠল। জি। বলছি আজ থেকে ভার্সিটিতে যেতে পারো। আহনাব চৌধুরীর বউ কোনো রকম পাস, এটা কোনোভাবে হতে পারে না। সো পড়াশোনা নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না আমি। আরও ভালো করে আহনাবকে লক্ষ্য করলো। বেশ সুদর্শন। এক দেখাতে যে কেউ ওনার সাথে এই উপাধি বসাতে দ্বিধাবোধ করবে না। আমি কি আপনার সাথে যাব? আহনাব কিছু বলার আগে ফোনটা কাবাব মেয়ে হাড্ডি হয়ে বেজে উঠল ঝাঁঝালো সুরে। হ্যালো, ওকে আমি আসছি কিছুক্ষণের মধ্যে, সব ঠিক রাখো। কল কেটে দিল। তোমার সাথে আমার বিয়েটা জোর করে হয়েছে, যা আমরা দুজনে পরিস্থিতির শিকার। সো আমার কাছ থেকে বাকি 5টা স্বামীর মতো আচরণ আশা করবে না। সরি। ওকে। আপনি কি এভাবে যাবেন? এইভাবে মানে ফর্মাল ড্রেসে এটা দেখে তো আপনাকে কোনো দিক দিয়ে স্টুডেন্ট মনে হচ্ছে না। মনে হচ্ছে আপনি ইউনিভার্সিটির প্রফেসর, না হয় কোনো সরকারি চাকরিজীবী। কি তুমি আমাকে স্টুডেন্ট ভাবছো? হ্যাঁ। আমার বয়স কত? মানে? হাউ ওল্ড ইজ মাই? আমি জানি না, বাট আমি আন্দাজ করতে পারি আপনি আমার ইমিডিয়েট সিনিয়র। কি? হে মেয়ে বলে কি? আমার বয়স 31 বছর 2 মাস 6 দিন 9 ঘন্টা 27 সেকেন্ড। কি না জি। আর আস্তে, এত জোরে চিল্লানোর মতো কিছু হয়নি। কি বলেন কিছু হয়নি? আরুর কথায় বিষম খেল আহনাব। মানে? আল্লাহ, আমার কার সাথে বিয়ে হয়েছে দেখে একটা বুড়ো খাটাস।
এই মেয়ে, কাকে বুড়ো খাটাস বললে? আমার সাথে যার বিয়ে হয়েছে তাকে। আর যেহেতু আপনার সাথে হয়েছে, নিশ্চয়ই আমি কথাটি আপনাকে বলেছি। সিম্পল। আমি বুড়ো খাটাস হলে কি তুমি খুকি? অবশ্যই আমি খুকি। কত আর বয়স হলো? মাত্র 19 বছর আমার। নারীরা 20-তে বুড়ি হয়। রিডিকিউলাস। এ বলে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল আহনাব। আরও আহাম্মক বনে গেল। সত্যি বললে সবার গায়ে লাগে, ব্যাপার না। যায় নিচে অনেকক্ষণ আগে ডেকেছে আমাকে। না জানি কেমন হবে দিনটা। 3 বছর আগে কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ খুন করলো রহমান পরিবারের সবাইকে? জানতে হবে আদৌ কি এটা নিছক দুর্ঘটনা নাকি কোনো অসুস্থ মস্তিষ্কের খেলা, জানেনি আজও। স্যার, এর নাম নিলয়। বেটা সব দুর্নীতির সাথে যুক্ত। হাত পা বাঁধা চেয়ারে বসা এক যুবক, গালে মায়ের দাগ স্পষ্ট। গায়ের শার্ট একপাশে ছিঁড়ে গিয়েছে, চোখ বন্ধ, রক্ত শুকিয়ে আছে। তবুও নিঃশ্বাস ছাড়া শব্দ শোনা যাচ্ছে বদ্ধ ঘর থেকে। হয়তো এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বাঁচিয়ে রাখবে কেউ জানে না। সিয়াম, দ্রুত এই বাস্টার্ডের জ্ঞান ফেরা। আমি নাটক দেখতে আসিনি। ওকে স্যার। পানি দিয়ে জ্ঞান ফিরল যুবকটির। নাম কি তোর? নিলয়। কাজ কি করিস? সাংবাদিকতা। তাহলে এই ভালো পেশার আড়ালে জঘন্য কাজ করতে একটু বিবেকে বাঁধেনি? অভাবে পরে পরে করি। কে তোদের লিডার? দেখিনি। কোন দিন? ঠাস করে থাপ্পড় দিল গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘর ঝনঝন করে উঠল। চিনিস না, জানিস না, আর তার হয়ে বেআইনি কাজ করিস? তাহলে আমার পিছনে পড়লি কেন বল? বস বলেছে। কেন? কে এই বস? খোঁজ নে সিয়াম, আর এই বাস্টার্ডকে ইমিডিয়েট পুলিশের হাতে তুলে দে। শাস্তির ব্যবস্থা কর, যাতে কেউ ছাড়াতে এলে ধরতে পারি কে সেই কালপিট যে। শেষ করেনি কথা আহনাব। দেওয়ালেরও কান আছে, কথাটি সত্য। তোমার ভার্সিটি কি আজ বন্ধ? না, কেন? তাহলে যাওনি কেন? আসলে শোনো মেয়ে, আমরা ততটা খারাপ শ্বশুর শাশুড়ি না যে তোমাকে পড়াশোনা বন্ধ করে দেব কিংবা স্বাধীনতা কেড়ে নেব। তোমার স্বামীর অনুমতি থাকলে আমাদের কোনো সমস্যা নেই। আহু তোমায় কিছু বলেছে? না চাচি আম্মু, উনি আমাকে ভার্সিটিতে যেতে বলছে। তাহলে যাওনি কেন? আসলে আপনারা যদি কিছু মনে করেন। দেখলি ছোট, এ মেয়ে ঠিকই কোনো না কোনোভাবে আমাদের ওর শত্রু ভাবে। না না মা, আমি আপনাদের এসব ভাবিনি। নতুন বউ কি করে বাহিরে। হয়েছে, আর বলতে হবে না। কাল থেকে পড়াশোনা শুরু করো। জি আচ্ছা। তুই রাখছিস কেন কুয়াশা? আমি কি কিছু বলছি তোকে? কিরে চুপ কেন? কি হয়েছে? দেখো না ভাবি, সে বিকেল থেকে মুখ গোমরা করে বসে আছে, কথা বলছে না বাদরটা। কেন গো কুয়াশা, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমাকে বলা যাবে? কিছু না ভাবি। যাক, শেষমেশ কথা বললি। আমি তো আরও ভেবেছি তুই হয়তো বোবা টোবা হয়ে গেলি নাকি ওনার শোকে। শিশিরের এরকম অসময়ে ফাজলামি করা কুয়াশার মোটো ভালো লাগেনি, তাই চোখ গরম করে তাকালো। কিন্তু তাতে কি লাভ হয়েছে? একটুও হয়নি, বরং শিশির দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল আরও। এক মিনিট। ওনারটা কে কেউ বলবে? কেউ না ভাবি, ওর যত সব আজগুবি কথা। একদম না। আছে, হ্যাঁ তো জানো ভাবি। শেষ করতে পারল না শিশির, তার আগে স্কেল নিয়ে তেড়ে এলো কুয়াশা। কুয়াশায় রাগ সহজে ওঠে না, উঠলে অগ্নিকাণ্ড করে ফেলে। ভয়ে শুকনো ঢোক গিলে এক ছুটে দৌড়ে পালালো শিশির। শিশিরকে দৌড়াতে দেখে কুয়াশাও দৌড়াতে শুরু করলো। বারবার বলতে লাগলো, এই দাঁড়া শাকচুন্নি, একবার পাই তোকে মজা দেখিয়ে ছাড়বো, দাঁড়া বলছি।
ওদের এমন মজা দেখে হেসে দিল আরও। হঠাৎ কিছু মনে পড়তেই চোখ দুটো লাল হয়ে গেছে। এ যেন কান্না আটকিয়ে রাখার ফল। গোধূলির লগ্নে আকাশ রক্তিমতাকে গ্রাস করে নিয়েছে। তবুও মন ভার করে কেউ একজন ছাদের কানিশে দাঁড়িয়ে এলোমেলো জীবনে হিসাব কষতে ব্যস্ত। জীবনে কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো সেই হিসেব যেন মিলাতে পারছে না। বিধাতা হয়তো পরিকল্পনা অন্য কিছু, তাই এর কোনো সুরাহা নেই। সময় শুধু তার উত্তর দিতে জানে। কি ভাবছো? কারো স্পর্শ আর ঝিনঝিনে কণ্ঠ যেন খুব কাছ থেকে আসছে। চাচি আম্মু আপনি? হ্যাঁ আমি। আরু, কি এত ভাবছো? সে কখন থেকে খেয়াল করলাম। তেমন কিছু না। বন্ধু ভাবতে পারো আমায়, বিশ্বাস করে শেয়ার করতে পারো। সত্যি বলতে তেমন গুরুত্বপূর্ণ না, শুধু ভাবছি কোথায় থেকে কোথায় কত কি ঘটে গেল। ভাবো না, এটা তোমার ডেস্টিনি। মন খারাপ করতে নেই। আর শোনো, বুবুর কথায় কিছু মনে করিও না। একটু অভিমান করেছে ঠিকই, তবে কিছুদিন যাক, দেখবে তোমায় কেমন চোখে হারায়। চুপ করে শুনল ময়ের সকল কথা, তবে উত্তর দিল না আরও। হয়তো অন্য কিছু ভাবছে। মৌ ছাদ ত্যাগ হলো। কিছুক্ষণ পর আরও চলে গেল। স্যার, আপনি নতুন প্রজেক্ট নিয়ে মিটিং করবেন বলেছিলেন দুপুরের পর, কিন্তু কি এহসান? আসলে স্যার, আসল নকল ছাড়ো। তুমি এত ঘাবড়ে আছো কেন বলো তো? না স্যার, আমি ঠিক আছি। আসলে যে গরম এসি রুমে তোমার গরম লাগছে? রিডিকিউলাস। স্যার, যে গ্রুপ মিটিং ক্যান্সেল করেছে সেই গ্রুপটা সান গ্রুপকে প্রজেক্টটা দিতে চাচ্ছে। ও আচ্ছা। স্যার, কোটি টাকার প্রজেক্ট ছিল। তো সমস্যা নাই তো, ওরা ভুল ডিসিশন নিয়েছে, তাতে আমাদের কি? পরশুর পার্টি সম্পর্কে বলো। স্যার, সেই পার্টিতে সান গ্রুপ, জে গ্রুপ, জিওপি গ্রুপও উপস্থিত থাকবে, সাথে ছোট ছোট কোম্পানির ওনারও। ওকে, তুমি এখন আসতে পারো। এহসান আহনাফের এমন আচরণে খুব বিরক্ত। কোথায় প্রজেক্ট হাতছাড়া হচ্ছে বিচলিত হবে তা না করে আরামে চেয়ারে বসে দুলছে, যেন কিছুই হয়নি। 5-10 টাকা গেলে সমস্যা নেই। কে যে ওনাকে চৌধুরী গ্রুপের চেয়ারম্যান পদে বসালো সে আস্ত একটা পাগলা। সরি, এতে তো আমার বস আরিফ চৌধুরী ও আরাফ চৌধুরীকে ইঙ্গিত করা হবে। উফ, আমার হয়েছে যত জ্বালা। ওনাদের এই উম্মাদ ছেলেকে বোঝানোর কাজ আমাকে দেয়। কেন ওনারা বলতে পারে না? না ওনারা এমডি পদ নিবে বা চেয়ারম্যান পদের ছেলেকেই চাইবেও না কেন? গত 3 বছর আগে যখন আহনাফ চৌধুরী এমডি ছিলেন তখনও তিনি কতগুলো প্রজেক্ট তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করেছেন, আর সবসময় সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু 3 বছর আগের ঘটনা এখানে কতটা মানসিকভাবে ক্ষতি করলো গত 3 বছরে ঢের পেয়েছি। তবে এখন 1.5 মাসেও সাকসেসফুলি 2টো প্রজেক্ট হ্যান্ডেল করেছে। তবে ওনার চিন্তাধারা আর ছাউনি কি চলে ওই মাথায় বোঝা বড্ড দায়। তুমি যা ভাবছো এহসান, তার চেয়েও বেশি ভয়ঙ্কর আমি। আর এর চেয়ে বেশি ক্ষতিকর প্রাণী তারা যারা মুখোশ পরে ঘুরে বেড়ায়। শুধু একবার প্রায় সেই তদন্তের রিপোর্ট, তাহলে সব হিসাব বরাবর হবে। আর যে গ্রুপ সেটা ওরা না, আমি ক্যান্সেল করেছি। কি হবে কেন হবে তার সময় বলবে। গ্লাসের উপর হাত দিয়ে এতক্ষণ বিড়বিড় করে কথাগুলো বলল আহনাফ চৌধুরী। আপনি আজও সোফায় ঘুমাবেন? তো এই ঘরে কি 2টো খাট আছে? বাই এনি চান্স তুমি কি আমাকে আমার ঘর থেকে বের হয়ে যেতে বলছো? না এমা, আমি সে কথা কখন বললাম? তা যখন বলে নাই, তাইলে সোফা ছাড়া আমি আর কোনো কিছু দেখছি না। না, বলছিলাম আপনি এত লম্বা মানুষ, আমি ভুল না করলে আপনি 6 সামথিং হবেন। এইটুকু সোফায় আপনি ঠিক করে শুতে পারেন নাকি? সেটা তোমায় না ভাবলেই চলবে। আর হ্যাঁ, ইউ আর রাইট, আই অ্যাম 6 feet 2 inches, ওকে? এরপর আরও কিছু বলল না। বইয়ের মাঝে মুখ ডুবিয়ে এতক্ষণ পড়ার অভিনয় করলো, কিন্তু পাক্কা অভিনয় না হয়
বেশিক্ষণ অভিনয় চালিয়ে যেতে পারেনি। লুকিয়ে চুরি বারবার আহনাফকে দেখছে, যেন এখন কোলের উপর ল্যাপটপ নিয়ে পা দুটো টেবিলের উপর তুলে সোফায় আরাম করে বসে কাজ করছে। হয় অফিসের কাজ, যে দেখবে সন্দেহে বলে দিবে হি ইজ এ জেন্টলম্যান। আমাকে দেখা শেষ হলে হয় পড়ো না হয় ঘুমাও। এইভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে নেই। আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। চমকে উঠল আরু। আহনাফ এখনো কাজ করছে নিচের দিকে তাকে, তাহলে বুঝলো কি করে আরু তাকে দেখছে? তারও কি ষষ্ঠ ইন্দ্রিয় খুব ফাস্ট নাকি? 6 সেন্স এগুলো মেয়েরা বেশি ভালো করে আয়ত্ত করে, বাকি 5 সেন্সকে অগ্রাহ্য করে। বাট আমরা ছেলেরা 5 সেন্সকে আয়ত্ত করি আর নিজের ব্রেনকে কাজে লাগাই। সারাক্ষণ ফালতু চিন্তা করি না। আপনি কি আমাকে অপমান করছেন? না, সেটা আমি করতে পারি না। আহনাফ চৌধুরীর ওয়াইফকে তো কখনো না। ল্যাপটপ অফ করে সোজা হয়ে বসে আরুর দিকে তাকালো। শোন আরু, তোমার সাথে কখনো স্বাভাবিক হতে পারলে স্ত্রীর অধিকার আমি নিজে থেকেই দিব, তবে আজ এটা অসম্ভব। আর কখনো যদি না হয় তাহলে তুমি তোমার পথ, আমি আমার পথ বেছে নিব, সেটা সময় বলবে। তাই পড়াশোনা করো যাতে নিজেকে নিয়ে চিন্তিত থাকতে না হয় তোমায়। আর যাই হোক, আত্মনির্ভরশীল না হলে সমাজ তোমাকে ভালোভাবে গ্রহণ করবে না। আমি তোমাকে বারবার রিপিট করছি, তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে নিজেকে যোগ্য করা, নিজের পায়ে দাঁড়ানো। আর লাস্ট প্রায়োরিটি হবে নিজেকে ভালো রাখা। আমার পিছনে মরিচিকার মতো ছুটে সর্বনাশ ডেকে আনিও না আরশি। গুড নাইট। এ বলে লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল আহনাফ। আরও এখনও আহনাফের কথাগুলো ঠিকভাবে মাথায় নিতে পারেনি। হতবাক হয়ে বসে রইল। লালচে হলুদ বাতির আলোয় আরও থমথমে মুখ স্পষ্ট। কি বোঝার, কিন্তু বোঝার উপায় নেই কি চলছে ভিতরে। আহনাফের দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনুভব করলো তার চোখ ভীষণভাবে জ্বলছে। এই বুঝি মেঘ ডেকে বৃষ্টির ফোঁটার আওয়াজ ভেসে যাবে চৌধুরী বিলাই। সহ্য হয়নি আর শুয়ে পড়ল আরও কমফর্ট গায়ে জড়িয়ে। ঘুমকে আহ্বান করল। তোরা বড় হবি না? আর কত জ্বালিয়ে মারবি বলতে পারিস? আহ ছোট, ওরা ছোট মানুষ, এভাবে বকাবকি বন্ধ কর। বুবু, তুমিও আর ছোট ছোট করে মাথায় তুলিও না। প্রতিদিন এরা ঝামেলা করবে আর তুমি আরো আশকারা দিয়ে মাথায় তোলো, এরপর কিন্তু এরা নামবে না। কি হয়েছে চাচি আম্মু, আপনি এত রেগে আছেন যে? কি আর হবে, এই দুই বাদর আজও মারামারি চুলোচুলি করেছে। আমি না, আগে কুয়াশাকে করছে। মিথ্যে বলিস না শিশির, আগে তুই করছিস। আমি না, তুই। না তুই। এই তোরা থামবি নাকি চালাকাত দিয়ে পিটাবো তোদের? মৌ, দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। বাচ্চা দুটো মেয়েকে তুই মারার কথা বলিস? কি এমন অন্যায় করেছে শুনি, বল কি করছিস? বড়জায়ের ধমক খেয়ে মুখ ভার করেছে মৌ। কি করেছিস মা তোরা? কি সুন্দর এতক্ষণ মুখে শাসালো, আর এখন সুর পাল্টে গেল। কি সুন্দর নরম গলায় ওদের সাথে কথা বলছে। কেউ শুনলে বিশ্বাস করবে না আফসানা যে কারোর সাথে উঁচু গলায় কথা বলতে পারে। বড় মা, শিশির আমার পরে ঘুম থেকে উঠেছে, আমি আগে উঠেছি। না বড় আম্মু, আমি আগে উঠেছি। এই মিথ্যা বললি আবার? তোরা থাম, দুজনের কথাই শুনবো। আগে কুয়াশা তুই বল। আমি ওয়াশরুমে যাব। এ বাদরটা আমার চুল টেনে ফেলে দিয়ে আগে ওয়াশরুমে চলে গেছে। কুয়াশার কথা শুনে আরও ফিক করে হেসে দিল। আরুকে হাসতে দেখে ওরাও লজ্জে পেল। আফসানা চোখ গরম করে তাকালো, যাতে না হাসে ঈশাই বোঝালো। শাশুড়ির রাগ দেখে আরও চুপ, নিষ্পাপ বাচ্চা যাকে বলে। না বড় আম্মু, আমি ওয়াশরুমে আগে গিয়েছি, গোসল করেছি, কিন্তু জামা নিতে ভুলে যাই। কুয়াশাকে জামা দিতে বললেও দেয় না, তাই বাধ্য হয়ে ভিজে শরীরে বাইরে এসে ফ্লোরে পানি বিচ্ছিরি কাহিনী করে ফেলেছি। শুধু তা না, ওই পানিতে আমি স্লিপ কেটে পড়ে গিয়েছি, দেখো হাত ছিলে গেছে। বাম হাতের কুনুয়ের নিচে বেশ কিছুটা থেতলে গেছে কুয়াশার। শিশির এতক্ষণ এটা খেয়াল না করলে এখন ওর মুখ দেখে বোঝা যাচ্ছে অপরাধ বোধ হচ্ছে তার। সরি কুয়াশা, তুই আগে বলবি তো? চল মলম দিয়ে দিই। আর দোষ তোরও আছে, তুই যদি জামা দিয়ে দিতি
তাহলে এত বড় অ্যাক্সিডেন্ট হতো না। কথা বলতে বলতে দোতলায় চলে গেল দু বোন। খুব জোরে জোরে বলে নিচ থেকে সবাই শুনতে পেয়েছে। ময়ূর মুখটাও চুপসে গেছে। মেয়েদের এত বকলো, অথচ তার মেয়েরা ব্যথা পেয়েও বকাসহ হজম করেছে। দিন দিন যে বড় হচ্ছে তার বহিঃপ্রকাশ ঘটছে ছোট ছোট কাজ দিয়ে। এক সপ্তাহ পর আজারও ভার্সিটিতে এলো। নতুন জায়গা হলো। তার বান্ধবী ও তার সাথে একই সাবজেক্ট নিয়ে পড়ছে, জার্নালিস্ট। শব্দটি রহস্য ভেদ করার মতো এক প্রকার আকর্ষণ। তবে আজকাল কয়জন সত্য উদ্ঘাটন করে? সবে তো র্যাঙ্ক ভিউ বাড়াতে ব্যস্ত, অথচ আরও এ পেশায় সম্মান করে। কিসে সত্য যা জানার জন্য এই সাবজেক্টটাকেই লাগবে তার। কি রে আরু, কি ভাবছিস? আর দিন আসিসনি কেন? আসতে সময় এত প্রশ্ন একসাথে করে কেউ? কেউ না করলেও আমি করি। তবে এত কই মাত্র দুটো করেছি, তার আগেই তুই তোর বাহাত ঢুকিয়ে দিলি। সুমু পুরো নাম সুস্মিতা সুমু। বান্ধবীর কারণে না চাইতো এ বিষয় নিয়ে পড়তে হচ্ছে। একমাত্র বান্ধবীকে তো আর না করা যায় না। জানে জিগার কলিজার দোস্ত। এই মেয়ের বাজে স্বভাব, সারাক্ষণ বক বক করা, কারো কোনো কথা শুনতে রাজি না, নিজেরটা শেষ করে তবে শুনবে। তবুও আরুর ওকে চাই এমন বান্ধবী কজন পায় যে বিশ্বাসটুকু ভাঙতে চায় না কখনো। কিরে চল। চল। আরে তুমি আরুষি না, যাকে নিয়ে গত সপ্তাহে স্ক্যান্ডাল বের হয়েছে? অবশ্যই দুদিন পর তো এসব ভিডিও ভাইরাল কিছু নেই। আমি খবর নিয়ে জেনেছি তুমি আমার ডিপার্টমেন্টে সেম ব্যাচ। আমি চৈত্র। এক নাগালে কথা শেষ করে চুপ করলো চৈত্র। আরও বিরক্ত হলো। তার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে কেউ এভাবে সরাসরি বলে। আচ্ছা ওয়েট, দুদিন পর থেকে কিছু পাওয়া যাচ্ছে না মানে? তার মানে কি চৌধুরী পরিবার তাদের ক্ষমতা সত্যি সত্যি কাজে লাগিয়েছে? তা যাই হোক, উপকার করলো। কিন্তু সত্যকার আহনাফ চৌধুরীর সাথে আমার নাম যে ঝলঝল করে যোগ হয়ে গেল। কি এত ভাবছো? আমার সাথে বন্ধুত্ব করে ঠকে যাবে না? আমি একটু বেশি কথা বলি, এ আর যা। কিন্তু বিশ্বাস করো, মানুষ যতটা বলে আমি কিন্তু ততটা কথা বলি না। তুমি আমার কথা বুঝতে পারছো তো? এই মেয়ে বলে কি? এ নাকি কম কথা বলে। একে যদি স্বল্পভাষী বলা হয় তাহলে বাকিদেরকে কি বোবা বলবো? মনে মনে বলল আরও। কি ভাবছো তো? না কিছু না, আমি আদ্রিতা আরশি। হ্যাঁ, তোমার নাম আমি জানি। ধন্যবাদ। ফ্রেন্ডস? নো সরি, নো থ্যাঙ্কস। অনলি ইউ আর বেস্ট পার্টনার। ওকে ওকে, তুমি যা বলবে। তুমি কি বাবা? তুই আজ থেকে, এখন থেকে সরাসরি তুই? হ্যাঁ, বন্ধুত্বে তুমি মানে প্রতিবেশী লাগে। তুই ইজ অ্যাজ ওয়েলস, রাইট? ওকে তুই। হাত দে তাহলে। হাত? কিন্তু কেন? দে তো। আরও হাত বাড়িয়ে দিল। চৈত্র পকেট থেকে একটা ব্যান্ড বের করে পরিয়ে দিল। এটা ফ্রেন্ডশিপ বেস্ট ফ্রেন্ড। আমার এর আগে বন্ধুত্ব অনেকই হয়েছে, কিন্তু টিকলো না একটু। কথা বেশি বলি কি না টিকলে ব্র্যান্ড আমি খুলে নিয়ে ফেলি। এটা আমার স্টাইল। বাট তোকেও দিলাম, এরপর ব্রেকআপ করলে নিয়ে যাব। তবে তুই এমন না করিস। প্লে করব আমি আল্লাহর কাছে। প্লে করব আমি আল্লাহর কাছে। জীবনে একটা বন্ধুর প্রয়োজন আছে। আর ওর কি হলো জানা নেই। জড়িয়ে ধরল চৈত্রকে। চৈত্র খুশিতে জড়িয়ে ধরল। বেশ সুন্দর বলা যায় চৈত্রকে। মিস বাংলাদেশ এই নাম লিখলেও লিখতে পারে। পরনে একটা কুর্তি, সাথে ব্ল্যাক কালারের লেডিস জিন্স, গলায় স্কার্ফটা পেঁচিয়ে রাখছে। চুল ছেড়ে দেওয়া, বেশি বড় না, পিঠ অবধি স্থান পেয়েছে, তবে ঝলমলে কালো সুন্দর আছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া।
যদিও ন্যাচারাল মনে হচ্ছে। বেশ আকর্ষণ করছে তার নাকের উপর তিলটা। এর জন্য বোধহয় ছোট্ট সুন্দরীদের কাতারে পড়ে। তিলটা না থাকলে বোধহয় এত সুন্দর লাগতো না, মনে মনে ভাবল আরও। চল ক্লাসে যাই।